Good morning, everybody. কেমন আছো সকলে? আমি নূপুর. Welcome everybody to my YouTube channel Nature at the Very Core of Science. আমি কোথায় পাবো তারে পড়তে চলে এসেছি পরবর্তী অংশ. আমরা আগের অংশে দেখতে পাচ্ছি ইন্দরের সঙ্গে ছোট ছেলে চলেছে ব্রজের হাটে এবং সেখানে কাদিশালের খালের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় ইন্দর বলেছিল কখনো পিছনে তাকাবে না, কারণ গোরাই দত্ত সেরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি কিন্তু পিছন ফিরে তাকাননি। কিন্তু তারপর কি ঘটনা ঘটলো, গোরাই দত্তর কি হলো, সামনে দেখি সে ঘটনা। কিন্তু যে পিছনে পিছনে আসছিল সে যখন দেখে যে গোরাই দত্ত ফিরেও চান না, তখন হঠাৎ শোনা গেল কে যেন তার আগে আগে যায়, পায়ের শব্দ শোনা যায়, অথচ তাকে চোখে দেখা যায় না। কিন্তু গোরাই দত্ত থামেন না, সামনে চলতে থাকেন। কেন না, তখন থামলেই ঘাটটি মট করে ভেঙে পড়বে। তখন হঠাৎ গোরাই দত্ত দেখেন খালের জল থেকে একটা লম্বা হাত উঠে আসে। হাতে এক চিমটি মাংসের বালাই নেই, কেবল সাদা ধবধবে হাড়, অথচ সেই হাতেই মেলাই সোনা রূপার চুড়ি। হাড়ের সঙ্গে চুড়িগুলো ঠকঠকিয়ে বাজে, আর শোনা গেল মেয়ে মানুষের নাকি নাকি গলা। এত বড় রুই মাছ দেখা নোলা দিয়া জল পড়ে, ও দত্তমশাই মাছখান খাইতে দিয়া যান। তখন দত্তমশাই কি করেন? কিছুই না, আরো শক্ত হাতে মাঝখানে ধরে জোরে জোরে হাঁটেন, না তাকান ডাইনে না বাঁয়ে না পিছনে, তার নজর সামনের দিকে, যে পথে যেতে হবে। এদিকে সেই একই কথা জল থেকে বারে বারে ডেকে বলে, আর অন্ধকারের মধ্যে সেই হাড়ের হাতখানি সোনার উপর চুড়ি যে হাতে ঠকঠকিয়ে বাজে। তারপর খালপাড়ের রাস্তা শেষ হয়ে যখন ডাইনে মন নিয়ে গ্রামের দিকে চলেন, তখন শুনতে পান খালের জলে যেন হাতি দাপাতে থাকে। মনে হয় এই বুঝি একটা প্রকাণ্ড দৈত্য জল থেকে ঝাঁপিয়ে এসে পড়ে, অথচ কিছুই পড়ে না। গোরাই দত্ত বেশ খানিকটা চলে যাবার পর হঠাৎ সব শব্দ থেমে যায়, আর মেয়ে মানুষের সরু চড়া নাকি গলা শোনা যায়। আচ্ছা, আজ তোর ডাইনের দিন, তাই বাইচা গেলি, আর একদিন তোর ঘাড় মটকামু। কাদিশালের খালের ধারে পশ্চিম পাড়ার গোরাই দত্তের এই বিস্ময়কর কাহিনী শুনিয়ে ইন্দির জানতে চায় শহরের পোলা কি বলতে পারে কে গোরাই দত্তর পিছু নিয়েছিল। শহরের ছেলেটি তখন সকালবেলা শীতের রোদে ইন্দিরের মোটা বড় হাতটি কষে ধরে আছে। জানালো না, সে জানে না। ইন্দির জানালো ওইটা হলো মাউচ্ছা পেতনি, অর্থাৎ মেছো পেতনি। তারপরে ইন্দিরের প্রশ্ন হলো, আচ্ছা কত? গোরাই দত্ত তখন মনে মনে কি কইছিল? ছেলেটি বলে জানি না। ইন্দির বলে কেন, এইটা তো সবাই জানে। বলে ছড়া কাটে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ লগে আছে, করবি আমার কি। ইন্দিরের হাত ধরে থাকা ছেলেটি ঠোঁট নেড়ে নেড়ে মুখস্থ করবার চেষ্টা করে, কিন্তু সে একবার ভেবে দেখেনি তার ছুট খাওয়া অবাধ্যতা কখন পোষ মেনে গিয়েছে। ইন্দির কখন যে কেমন করে কি বাঁশি বাজিয়ে দিয়েছে সে টের পায়নি। বাঁশির গুণে ছেলে কখন মন্ত্রমুগ্ধ সাপের মতো ইন্দিরের সুরে আর তালে তালে চলে, সেদিন টের পাওয়া যায়নি। টের পাওয়া গিয়েছে পরে। 4 গ্রামের ইন্দির এক মস্ত বড় শিল্পী। ইন্দির নামে সেই শিল্পী যেন জাদুকর। সকালবেলায় শীতের রোদে যখন দিক দিগন্তের কলাই মটরের ক্ষেত শিশিরে ঝিকিমকি করে, ঝোপে ঝোপে বেত গাছের কালো সবুজের পাতা চিকচিক করে, বিশাল হিজল জিয়লের ঝুপসিতে পাখিরা ডাকে, খেজুর গাছের চাছা কপালে কঞ্চির ঠিলির কাছে মৌমাছিরা গুনগুনায়, তখন ইন্দির তাকে তৈরি করে তোলে এক মস্ত ব্রহ্মদৈত্যের রাজ্য, প্রেতিনীর তেপান্তর, যত অশরীরী আত্মাদের ঘাড় মটকানো তাণ্ডবের প্রকাণ্ড কারখানা। ছেলেটি অনুভব করে চারদিকে ভূত পেতনিতে গিজগিজ করছে, কেননা ইন্দিরই তাকে জানিয়েছে, ওই যে দেখ খুঁটায় বান্দা গরুটা ঘাস খাইতে আছে, ওইটাই হয়তো পেতনি। যেই তুমি কাছে যাইবা দেখবে গরু টরু কিচ্ছু নাই, ভুঁইয়াগো বাড়ির এক সুন্দর বউ খাড়াইয়া রইছে। শহরের ছেলেটি ইন্দিরের লম্বা লম্বা শক্ত হাত আরো জোরে কষে ধরে, আর বুকে ধুকধুক আশা ও কৌতূহলে খুঁটোয় বাঁধা গরুটার দিকে তাকিয়ে থাকে। ভাবে এই বুঝি গরুটা সত্যি সত্যি ভুঁইয়াদের বাড়ির সুন্দর বউ হয়ে দাঁড়ায়। কিন্তু তার কোনো লক্ষণ দেখা যায় না। রোদে পিঠ দিয়ে ল্যাজ নেড়ে মাছি তাড়িয়ে তাড়িয়ে সে যেমন ঘাস খাচ্ছিল তেমনি খেতে থাকে। তবু সে জিজ্ঞেস করে, তারপর 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 যত তুমি কাছে যাইবা দেখবা সুন্দর বউটা কান্দে কান্দে আর কান্দে, দেখা তোমার মন গইল্লা যাইব। তুমি গিয়া কইবা, কোন বাড়ির বড় বউ তুমি, কোন গেরামে বাড়ি, তুমি কান্দো কেন? তখন সেই বউ কইব, অমুক গেরামে বাড়ি তার, অমুক বাড়ির বউ, ডাকাইতে তারে চুরি করছে, এইখানে ফালাইয়া গেছে, এখন তারে পৌঁছাইয়া দিতে হইব। তারপর 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 এই তারপরের আর শেষ নেই। জাদুকরের গল্প আর তাই কখনো ফুরোয় না। ইন্দির জানায়, যে মানুষ সে বউকে দেখে ভুলবে তারই মরণ, কারণ আসলে তো সে বউই না, সে পেতনি। সে পথ ভুলিয়ে নিয়ে যাবে কোন শেওড়ার জঙ্গলে, নিশিন্দার বনে, বেতের ঝোপে, হিজলের জটায়, তারপর ঘাড় মোটকে রক্ত শুষে খেয়ে ফেলবে। তবুও তারপরে থাকে, আর জাদুকরের বাঁশি ভিন্ন ভিন্ন সুরে বাজতে থাকে, যে সুরে কাল মহাকাল সবই হারিয়ে যায়, তাল মান তো কোন ছাড়।
ছেলেটি যে শুধু শোনে তা নয়, ইন্দিরের মুখের দিকেও হাঁ করে দেখে। হতে পারে ইন্দিরের সবে তখন গোঁফ উঠেছে, তবু সেই ইন্দির যেন ছেলেটির চোখে তখন হাজার বছরের সব কিছু দেখা শোনা জানা এক আদ্যিকালের লোক। যদিও ইন্দিরের ঘাড় কামানো লম্বা লম্বা কালো চুল, বড় বড় চোখ দেখেও সে মুগ্ধ। ইন্দির আর তার কাছে ইহজগতের লোক থাকে না, সে যেন অন্য এক জগতের আগন্তুক, অন্য জগতের কথা শুনিয়ে নিয়ে যায়। চুম্বক যেমন লোহা টানে, তেমনি করে ছেলেটিকে নিয়ে ইন্দির পৌঁছে যায় ব্রজের হাটে। সে জায়গার নাম কেন ব্রজের হাট ছেলেটি তার খবর জানতো না, আজও জানে না। ব্রজের হাট নয়, বেজের হাট। দূর দূরান্তে গ্রাম, চারিদিকে মাঠ, মাঠের মাঝখানে হঠাৎ গুটি কয় বড় বড় বট আর হিজল গাছ, তাকে ঘিরে অনেকগুলো ঘর, ছেঁচা বাঁশের বেড়া, টিনের চাল। হাটের দিনে এত লোক যেন ঠাঁই নেই কোথাও। ইন্দিরের সঙ্গে গোটা হাটে চক্র দেবার পর গৃহকর্ত্রীর হুকুম অনুযায়ী ছেলেটিকে গিয়ে বসতে হয় কুতুদাসের চালের গদিতে। স্বয়ং কুতুদাস নিচু চৌকির ওপর শীতল পাটির ওপর বসে, কাছে তার কাঠের বাক্স, সামনে লম্বা খতিয়ান, খতিয়ে লেখা হিসেবের অজস্র অঙ্কে ভরা, আর চুন সুরকির মতো ভুর করা চাল। ওজনদারিতে চাল মাপা আর বিক্রি চলছে। রামে রাম, রামে দুই, রামে তিন, যতই হোক রাম ছাড়া কথা নেই। ইন্দির দাসমশাইকে দণ্ডবৎ করে জানিয়ে যায়, ভূঁইয়াদের নাতি রইল, ঠাকরুন বলে দিয়েছেন সে বাজার করে আবার সঙ্গে করে নিয়ে যাবে। দাসমশাইয়ের টাকে যত ঝলক, দাঁতেও তেমনি ঝলক। গদির ওপর জায়গা নির্দেশ করে ভূঁইয়াদের নাতিকে বলেন, বইও বইও বাসি, কি খাইবা কও? হ্যাঁ কও। বরিশাইলা চিকন বালাম 1 নম্বরইরা 2 মণ 37 এক কথা বলতে গিয়ে অন্যদিকেও তাল সামলান, হিসাব লেখেন, টাকা গোনেন, আবার ভূঁইয়াদের নাতিকে আপ্যায়নও করেন। তার সঙ্গে নানান বাতপুজ, শহর, স্কুল, পড়াশোনা, তার মধ্যে কে যেন ঠোঙায় করে এনে দেয় জিলিপি আর জিভে গজা। ছেলেটির লজ্জা করে, সংকোচ হয়, জানায় তার খিদে পায়নি। কুতুদাস ভুঁড়ি কাঁপিয়ে হেসে বলেন, খাইতে খাইতে খিদা লাগবো, খাইয়া দেখো কেমন বেজের হাটির জিলাপি। বলতে বলতেই আবার অন্যমনস্ক, হিসাব লেখা আর টাকা গোনা চলে। আর ছেলেটি দেখে খেতে খেতে সত্যি খিদে পায়, খেতে খেতে ঠোঙাও শূন্য হয়ে যায়। গদির এক কর্মচারী তাড়াতাড়ি কাঁসার গেলাসে জল দেয়। ছেলেটি জল খেতে খেতে সিরাজ দিঘার কথা শোনে। দোকানে ক্রেতাদের ভিড়ে দুজন বলা বলি করে তারা এখান থেকে বেরিয়ে সিরাজ দিঘা যাবে। সিরাজ দিঘা? ধলেশ্বরী নদীর ধারে মস্ত এক গঞ্জ, নাম তার সিরাজ দিঘা। ছেলেটি সিরাজ দিঘার লঞ্চ ঘাট দেখেছে, আর দূর থেকে দেখেছে সেই গঞ্জ, যার কোনো শেষ নেই। ঘরের শেষ নেই, নৌকার শেষ নেই, মানুষের শেষ নেই। আর ধলেশ্বরী, তার যেন পার নেই, কুল নেই। তার অনেক দিনের স্বাদ একদিন সে সিরাজ দিঘায় যাবে। লোক দুটোর কথা শুনে ছেলেটির বুকের রক্ত চলকে ওঠে, মনেতে ঝড় ওঠে, যেন তাকে ঠেলে নিয়ে যেতে চায়। প্রাণে প্রাণে বলে, আমি সিরাজ দিঘায় যাব। তারপর সে আরো শোনে লোক দুটি বলা বলি করে বিকেল না হতে হতে আবার তারা ব্রজের হাটে ফিরবে। তৎক্ষণাৎ ছেলেটি উঠে দাঁড়ায়। কুতুদাসের কালো মুখে সাদা দাঁতের ঝিলিক হানে। জিজ্ঞেস করেন, কই যাও গো বাসি? ধরা পড়ার ভয় ছেলেটির বুক ধরাসে যায়, মুখ দিয়ে রাস সরে না, কেবল ঘাড় নেড়ে জানায় সে কোথাও যায় না। কুতুদাসের মনে ভেজাল নেই। কি ভেবে যেন সে হেসে বলে, বাজার দেখতে ইচ্ছা করে? বাজারের ভিতরে গেলে তুমি তো হারাইয়া যাইবা, বারিন্দায় গিয়া বইসা দেখো। বারিন্দায় অর্থাৎ গদি ঘরের বাইরে দাওয়ায় বসে দেখতে বলেন। দাসের মনে কোনো অবিশ্বাস নেই, সন্দেহও নেই। আহা, এমন মানুষকে ঠকায় ছেলেটা? ছেলেটা কি ঠকায়? ধলেশ্বরী স্রোত যে তাকে টেনে নিয়ে যায়, সিরাজ দিঘার তুফান যে তার প্রাণে, সেই তুফানে উড়িয়ে নিয়ে যায়। সে গিয়ে বাইরের দাওয়ায় দাঁড়ায়, সবাই কাজে ব্যস্ত, ছেলেটির দিকে কেউ তেমন নজর করে না। ছেলেটি ভাবে, লোক দুটো বেরিয়ে আসবে কখন? ভাবতে হয় না, লোক দুটো বেরিয়ে আসে তখনই। সিরাজ দিঘার পথ জানা নেই, দাওয়া থেকে নেমে এসে ছেলেটি সোজা তাদের পিছু পিছু যায়। ওরে ভোলা আত্মহারা, ধলেশ্বরী নিশি পাওয়া, সিরাজ দিঘার হাতছানি দেখা, বুড়ি দিদিমার কথা কি তোর মনে নেই? আহা, ভূঁইয়াদের নাতি হারিয়ে ইন্দির যে 4 গ্রামে গিয়ে আর মুখ দেখাতে পারবে না, সে কথা কি তোর মনে নেই? সে যে ব্রজের হাটের মাটিতে মাথা কুটে দাপাবে, তাকে একটু ভাবিস না? এই অচেনা গ্রামের রাজ্যে বিদেশের ছেলে তুই, আত্মীয়রা যে বুক চাপড়ে মরবে, না, সে খেয়াল আর তখন ছেলেটির নেই। সে খেয়াল না থাকুক, গোরাই দত্তর কথা কি তার মনে নেই? তার কি মনে নেই পথের ধারে খুঁটোয় বাঁধা গরুটাও ছদ্মবেশী পেতনি হতে পারে? এই তামাম দেশ জুড়ে যে ঘাড় মটকাবার জন্য কারা অদেখায় ঘুরে বেড়াচ্ছে, সে কথা কি সে ভুলে গিয়েছে? ভুলে গিয়েছে। অশরীরী আত্মাদের থেকেও ধলেশ্বরী সিরাজ দিঘার মায়া ডাক যে আরো তীব্র, তাকে সব ভুলিয়ে টেনে নিয়ে যায়। কিন্তু ওরে অস্নাত, অভুক্ত, সিরাজ দিঘার পথ কত দূর তাও তোর জানা নেই।
কোন সাহসে যাস? যে টানে ভেসে যায় তার ভয় ডর থাকে না। ছেলের তখন ব্রজের হাট ছাড়িয়ে অনেক দূর, গ্রাম্য লোক দুটোও ফিরে চায় না। কে একটা ছেলে আসে তাদের পিছু পিছু, তারা এক হাটে সওদা করে আর এক হাটে বেচে দেয়। তারা বেচা কেনার কথায় মশগুল হয়ে চলে। ছেলেটি ধরা পড়ার ভয়ে তাদের কিছুই জিজ্ঞেস করতে পারে না, কেবল পিছু পিছু চলে আর চোখ তুলে ব্যগ্র হয়ে দেখে কোথায় ধলেশ্বরী, কোথায় সিরাজ দিঘা। কতক্ষণ চলে ছেলেটি তার হিসেব করতে পারে না। সূর্য যখন মাথার উপরে তখন সে দেখতে পায় ধলেশ্বরী রূপোর মতো ধারায় বহে যায়। ধরেশ্বরী, ধলেশ্বরী। হুই ওপারে দেখা যায় এক কালো রেখা একটুখানি বাঁক নিয়ে কোথায় যেন হারিয়ে গেছে। কেবল ধলেশ্বরী ঢেউয়ে ঢেউয়ে চলকায়, রোদে ঝলক দেয়, এত ঝলক দেয় মাঝ নদীতে চোখ রাখাই দায়। নদীতে কত ডিঙা, কত নৌকা যায়। দেখতে দেখতে ব্রজের হাটের লোক দুটো কখন হারিয়ে যায় তার খেয়াল থাকে না। সে সিরাজ দিঘার বন্দরের দিকে চায়। কত ঘর, কত বাড়ি তার শেষ নেই। উঁচু পাড় ধরে সেই যেন দূরের আকাশে গিয়ে ঠেকেছে। কত নৌকা মাল তোলে, কত নৌকা খালাস করে, তার যেন লেখা জোখা নেই। এখানে আবার আকাশের গায়ে এখানে ওখানে চোঙা, তাতে ধোঁয়া ওড়ে, মানুষের পায়ে ওরা ধুলো। হাট নয়, গঞ্জ নয়, ছেলেটির মনে পড়ে সিরাজ দিঘার বন্দর। বন্দরের মধ্যে ঢুকে পড়ে সে। এত দোকান, এত পসার, কেবল যে বেচা কেনাই তা তো নয়, কত কি তৈরি হয়। বিস্কুট, রুটি, বাতাসা, মিষ্টি, পাটি, মাদুর, হোগলা, যা বলবে। ছেলেটি একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে হারায়, হারিয়ে আবার আর একদিকে যায়। না মেটে কৌতূহল, না মেটে স্বাদ। ঘুরতে ঘুরতে আবার আসে ধলেশ্বরীর ধারে। শোনে সেখানে খেয়াঘাটের মাঝি হাঁকে, নাও যায় লদবদির চর, যাওনের লোক আছেন? লদবদির চর? ছেলেটির মনে পড়ে যায়, লদবদি গ্রামে পিসিমার বাড়ি। তাড়াতাড়ি জামার পকেটে হাত দিয়ে দেখে 1.5 পয়সা পঞ্চম জর্জের ছাপ মারা। চেয়ে দেখে যাত্রীরা অনেকেই ছইবিহীন খেয়া নৌকায় জায়গা করে নিয়েছে। সে গিয়ে জিজ্ঞাসা করে, পার করতে কয় পয়সা? মাঝি একবার চেয়ে দেখে, বলে, পোলাপনের 1/2 পয়সা। ছেলে মানুষের 1/2 পয়সা, বড় মানুষের 1 পয়সা। ছেলেটি আর কিছু ভাবে না, নৌকায় গিয়ে উঠে বসে। কেবল নাম শুনেছে সিরাজ দিঘার ওপারে লতবদির চর গ্রাম। সেই গ্রামে পিসিমার বাড়ি। চোখের সামনে ভাসে শুধু পিসিমার ঝাপসা মুখখানি, ফর্সা মুখ, ঝকঝকে চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, কিন্তু মুখখানি বড় গম্ভীর। মাঝি নৌকা ভাসিয়ে দেয়। কেন, এ ছেলে কি নোঙর ছেঁড়া নৌকো? কে তাকে টেনে নিয়ে যায়? কিসের টানে? পিছনে যারা রয়ে গিয়েছে তাদের কথা কি তার একবারও মনে পড়ে না? সে যে এমন করে অচিন দেশে হারিয়ে যায়, তার কি একটুও বুক কাঁপে না? কাঁপে। যখন ঢল খেয়ে যায় রোদ, তবুও লদবদির কালো রেখা স্পষ্ট হয়ে ওঠে না। ধলেশ্বরীর পাড়ি শেষ হয় না, তার ক্ষুধা স্বভাববশতেই হাঁক দিয়ে ওঠে। তখন বুক কেঁপে যায়। যত অন্ধকার ঘনিয়ে আসে, তবে সে পিসিমার বাড়ি খুঁজে পাবে কেমন করে? এ পাড়ি শেষ হবে কখন? যাত্রীরা যারা বেচা কেনা সেরে ফেরে, তারা নিজেদের মধ্যে নানান কথা বলা বলি করে। ছেলেটির দিকে কেউ ফিরে চায় না, জিজ্ঞেসও করে না কিছু। তারা কেমন করে জানবে এ ছেলে অকুলে ভাসছে? কেউই জানে না এতক্ষণে ব্রজের হাটে কি ধুম লেগে গিয়েছে। সূর্য যখন পশ্চিমের কোলে গিয়ে ঠেকে, তখন খেয়া নৌকা নোঙর করে লদবদির চলে। ছেলেটি চেয়ে দেখে ধারে কাছে কোনো গ্রাম নেই, সামনে ধুধু মাঠ, মাঠের ওপারে গ্রাম। তখন ছেলেটির চোখে ভয় আর হতাশা, চোখে ভাসে জল। কোথায় পিসিমার বাড়ি সে জানে না। যাত্রীদের এবার নজর পড়ে তার ওপর। একজন জিজ্ঞেস করে সে কোথায় যাবে, কাদের বাড়ি। ছেলেটি তার পিসে মশাইয়ের নাম করে। লোকটি হাত ধরে বলে, কান্দ কেন, চলো আমার লগে, মহারাজের কাছে দিয়ে আসি তোমারে। ছেলেটি ভয় পেয়ে বলে, সে মহারাজের কাছে যেতে চায় না, সে পিসে মশাইয়ের কাছে যেতে চায়। তার কথা শুনে হাট থেকে ফেরা যাত্রীরা হাসাহাসি করে। যে জন নিয়ে যাবে বলে, সে জিজ্ঞাসা করে, তোমার পিসে মশাইরে চিনো না? ছেলেটিকে স্বীকার করতে হয় সে পিসিমাকে 2-1 বার দেখেছে, কিন্তু পিসে মশাইকে না। তখন সবাই আরো হাসাহাসি করে। লোকটি বলে, আচ্ছা চলো, তোমার পিসার কাছে লইয়া যাই। ছেলেটির হাত ধরে লোকটি হাত দেয়। দুপাশে রবি শস্য, মাঝে মাঝে কুমড়োর হলুদ ফুলে ভরা কাঠা কাঠা জমি, তার মাঝখান দিয়ে সরু পথ। সূর্য যখন ডুবু তার ছটায় যখন সারা আকাশ লাল, তখন ছেলেটি এসে পৌঁছয় গ্রামের এক প্রান্তে। বড় এক বটের জটায় ঝাড়ে অজস্র পাখি ডাকাডাকি করে। তার পাশেই আগল খোলা এক গোবর নিকানো উঠোন। উঠোনের 3 দিকে 3 ঘর, ঘরের ধারে ধারে অজস্র গাঁদা ফুল। সামনে ঘরটির দরজার দুপাশে মাধবীলতা, লতা দিয়ে মাথার ওপর গোল করে তরুণের মতন করা হয়েছে, তাতে মাধবী ফুল ফুটে আছে। সেই ঘরের মাথার ওপর টিনের চালে একটি নিশা নড়ছে। সবই যেন নিশ্চুপ, শান্ত, গম্ভীর। কি এক গভীরতা যেন সেখানে বিরাজ করছিল।
খোলা আগলের সামনে দুটি বাঁশের মাঝখানে টিনের ওপর পরিচ্ছন্ন করে লেখা রয়েছে রামকৃষ্ণ আশ্রম। অভুক্ত অস্নাত ছেলেটির ধুলা মুখে চোখের জলের দাগ আঁকা সে টিনের ওপর লেখা পড়ে। লোকটির দিকে অবাক হয়ে চায়। লোকটি তখন তার ফিতে বাঁধা তালি মারা জুতো জোড়া খুলতে খুলতে বলে, চলো ভিতরে যাই। কেন? ছেলেটি ভাবে, সে তো কোনো আশ্রমে আশ্রয় চায়নি। লোকটি কি তাকে আশ্রমে দিয়ে যেতে চায় নাকি? লোকটি ছেলেটির হাত ধরে উঠানে ডাকে, ডুকতে ডুকতে ডাকে, সাধু মহারাজ আছেন নাকি? ডাকতে ডাকতেই পাশের ঘর থেকে একজন বেরিয়ে এলেন। শ্যামলা রং, শান্ত গম্ভীর দুটি চোখ, বয়স 50 হবে, মুখে কাঁচা পাকা দাড়ি, মাথায় কাঁচা পাকা চুল বড় বড়, ঘাড়ের কাছে যেন জট পাকিয়ে গিয়েছে। পরনে গেরুয়া, গায়ে গেরুয়া কাপড়, গায়ে একটু মেদ নেই, দীর্ঘ শরীর, হাত দুটি যেন একটু বেশি লম্বা। বেরিয়ে এসে জিজ্ঞাসু চোখে তাকালেন, একবার লোকটির দিকে আর একবার ছেলেটির দিকে। কোনো কথা না বলে আরো কাছে এলেন। লোকটি নিচু হয়ে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে, বলে, এই পোলা আপনার নাম কয়, কয় যে আপনি নাকি তার পিসামশায়। ছেলেটি মনে মনে মাথা নাড়ে, ভাবে একজন সাধু তার পিসামশাই হতে পারেন না। কিন্তু গেরুয়াধারী যেন অবাক হন। আরো কাছে এসে ছেলেটিকে তার নাম জিজ্ঞাসা করেন। ছেলেটির নাম বলে, কিন্তু তার চোখে তখন আবার জল এসে পড়ে। সাধু তখন ছেলেটির বাবার নাম জিজ্ঞাসা করেন। বাবার নাম শুনেই বাড়ি কোথায় জানতে চান। জবাবের আগেই ছেলেটির হাত ধরে অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কার সঙ্গে আইলা তুমি? কই থেকে আইলা? ছেলেটি তখন 4 গ্রামের নাম বলে। সাধু বলে ওঠেন, হ হ, সে তো তোমার মামার বাড়ির গ্রাম। তারপরেই তিনি ছেলেটির আপাদমস্তক দেখে ঘরে ডেকে নিয়ে যান। লোকটিকে বলেন, এই পোলা এইখানে কেমনে আইলো জানি না, তবে আমার কাছে দিয়া খুবই ভালো কাজ করলেন, ভগবান আপনারে সুখী করবেন। লোকটি নমস্কার করে চলে যায়। সাধু ছেলেটিকে ঘরে নিয়ে আবার তার মুখের দিকে তাকান। তারপর মুখ ফিরিয়ে তাড়াতাড়ি ঘরের এক পাশ থেকে একটি পেতলের রেকাবিতে কয়েকটি নারকেলের নাড়ু আর 2টি লাড্ডু খেতে দেন। নিজের হাতে গেলাসে জল গড়িয়ে দিয়ে বলেন, এইবার খাইতে খাইতে কত বাবা, লতবদিতে তুমি কেমনে আইছো? উদ্বেগে তখন ছেলেটির গলায় খাবার যেতে চায় না, তবু খাবার পেয়ে জিভে জল এসে পড়ে, সেই সঙ্গে চোখেও। একটু একটু খায় আর ব্রজের হাট থেকে কেমন করে চলে এসেছে সেই বার্তা বলে। যদিও বার্তা বলতে বলতে তার ঠেক খেতে হয় বারে বারে, লজ্জা করে, সংকোচ হয়, তবু সিরাজ দিঘার বন্দর আর ধলেশ্বরী নদী দেখার কথা না বলে পারে না।